ওটা আমার সন্তান। তুই ওর জানের উপর দিয়ে নিজের ভালো জীবনযাপন করার চিন্তা করছিস কীভাবে? তুই জানিস ও কত কষ্ট পেয়েছে? ওর সারা গায়ে যখন রক্ত লেগেছিল তুই জানিস ও কেমন করছিল? ব্যথায় আমার মেয়েটা কথা বলতে পারেনি, শুধু প্রাণে বেঁচেছিল। অতটুকু দেহ কিভাবে এই পর্যন্ত সহ্য করবে? তুই তোর মতো বাবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো দু একটা মরলে দুনিয়ার বোঝা কমবে। বলেই সাহেব বেদরম পেটাতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেহ ভারসাম্য হারায়। অপর কক্ষ থেকে তখনও নারী চিৎকার ভেসে আসছে। মৃণালের দৈহিক সুস্থতা স্থিতিশীল পর্যায়ে আসতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। প্রথম যেদিন জ্ঞান ফিরে আসে, বাচ্চা মেয়েটা অস্বাভাবিক আচরণ করে। ভয় ভেতরে গেঁথে যাওয়ায় কেউ সামলাতে পারছিল না, খিচুড়ি এনে যেত। তেমন কোনো কথা বলে না, শুধু কাঁদে। শুধুমাত্র সাইফের সান্নিধ্যে মেয়েটা একটু শান্ত হতো। সেই থেকে সাইফ কখনোই মৃণালকে নিজের থেকে দূরে করেনি। এমনকি ওয়াশরুমে যেতে নিলেও বাচ্চা মেয়েটা বাবার পোশাক টেনে ধরবে। হাসপাতাল থেকে নিয়ে এলেও মৃণাল এখন বাবার সাথে বাবার ঘরে থাকে, আশ্রমে থাকে না। সাইফ জানায় মৃণাল যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে, ভয় কাটিয়ে উঠছে, ততদিন সে তার কাছেই থাকবে। অপরাহ্নের শেষ মিঠা কিরণে বিশালাকার বারান্দা তখন ঝলমলিয়ে রয়েছে। ঝুলন্ত বাগানে মৃদু সমীকরণের ঝাপটায় হেলছে দুলছে। বারান্দায় অবস্থানরত চারজন নিজ নিজ দৃশ্যপট থেকে সেই সৌন্দর্য অবস্থাপন অবলম্বন করছে, খানিকটা মৌনতা অবলম্বন করে। মেজর ওয়ালিউল্লাহ স্মিত কণ্ঠে শুধায়। বুকের মাঝে শুয়ে থাকা ছোট্ট দেহটি নড়ে ওঠে শব্দ দূষণে। সাইফ শাহাদাত আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে ইশারায় চুপ হতে বলে। ঘুমন্ত মৃণালের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম গাঢ় হতেই মেয়েটি হাত পা ছেড়ে দেয়। সাইফ বুঝলো মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তপ্ত শ্বাস ফেলে অবসাদ মিশ্রিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি করব। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে আশফাক আহমেদ গম্ভীর মুখে বলে, পিছু হাঁটতে চাইলেও সে কোনোদিন আমাদের ছেড়ে দেবে না। সে নতুন খেলায় মজেছে। সিয়াসার দিকে নজর পড়েছে তার। এই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বের হওয়ার দুটো পথ আমাদের সামনে খোলা রয়েছে। একটা হলো দর্পণ যদি এই কেস ক্লোজ করে দেয় তবে হয়তো আমাদের পিছু ছেড়ে দেবে, সিয়াসার পিছু ছেড়ে দেবে। কেননা সে মাথায় একটা গেঁথে নিয়েছে, দর্পণের কেড়ে নেওয়ার মতো এই একটা জিনিসই রয়েছে। আর একটাই তার কাজ দেবে, যেটা অসম্ভব। আমার মনে হয় না দর্পণ কখনো এই কেস থেকে পিছু হাঁটবে। আর একটাই উপায় রয়েছে, যদি আমরা কেউ পিছু না হাঁটি, বরং দর্পণের সঙ্গ দেই, প্রতিবারই অশুভ শক্তির বিজয় হবে এমনটা তো নাও হতে পারে। আমরা সকলে একসাথে লড়াই করলে অবশ্যই কিছু না কিছু একটা করতে পারবো। মেজর ওয়ালিউল্লাহ মাথা নেড়ে সম্মতি জানায়। আমারও মনে হয় আমাদের যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, নয়তো দিনকে দিন সকালের বিপদ বাড়বে, বই কি কমবে না। সে জানে আমরা একসাথে জড়িত রয়েছি। দুটোর একটাও আমি করব না। সাইফ চোয়াল শক্ত করে তারা কণ্ঠে বলে ওঠে। আশফাক আহমেদের শান্ত দৃষ্টি ধপ করে জ্বলে উঠল। গনগনে আওয়াজে বলল, তা করবে কেন? তোমার তো সাবধানে যাওয়ার পছন্দ নয়। পারো তো শুধু নিজের জেদের বসে করা বোকামির কারণে নিষ্পাপ প্রাণগুলোর বলি দিতে। এই যে মেয়েটার অবস্থা হয়েছে না, এটার জন্য তুমিই দায়ী, শুধু তুমি। এই দুনিয়ায় সততার কোনো মূল্য নেই। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হলে তোমায় চোখ কান মুখ বন্ধ রেখে বাঁচতে হবে, কিন্তু তা তো তোমার দ্বারা সম্ভব নয়। সাইফ উত্তর দেয় না। সুচারু দৃষ্টি বহাল রেখে চেয়ার ছেড়ে মৃণালকে কোলে তুলে উঠে দাঁড়ায়। তর্ক বিতর্ক চালিয়ে যাওয়ার মন মানসিকতা তার মাঝে নেই। সাইফকে উঠে যেতে দেখে ওয়ালিউল্লাহ ফের প্রশ্ন করে, চলে যাচ্ছিস কোথায়? এরকম আর কতদিন চলবে? আজ মিনাল, কাল অন্য একটা বাচ্চা, পরশু সিয়া, তো পরের দিন মিনিনি। আর কত এইভাবে ভয়ে লুকিয়ে জীবনযাপন করতে হবে? সাইফের গতি স্লো হয়, পিছু না ফিরেই বলে, যা করার সিয়ার বিয়ের পরে করব। ও দেশ ছাড়ুক, তারপর আলোচনায় বসবো। আপাতত এই ব্যক্তি আমার আর কোনো চিন্তা নেই। বলেই সে গটগট করে রুমে চলে যায়। আশরাফ ঝিমুনি দিয়ে সকলের কথা শুনছে, কোনো কিছুতেই মাথায় ঢুকাচ্ছে না, আর ঢুকাবেও না। শুধু সময় মতো সবটাকে দেখে নিবে। তার পরিবারের দিকে কেউ হাত বাড়াক না, সে হাত কেটে তা দিয়ে পেন্টিং করবে। মনে মনে এগুলো ভেবেই আশরাফ হাই তোলে। ঘুম পেয়েছে তার, ঘুমাবে। এত চিন্তার কিচ্ছু নেই। ইদানিং মানুষ মারতে বেশ মজা পায় সে। সেদিন একটার হাত কেটে লোভ বেড়ে গেছে, আরও একটার পা কেটে আসা উচিত ছিল। ওই আইন কর্মকর্তাদের উপর বিন্দুমাত্র বিশ্বাস মোটেই উচিত হয়নি তার। যে যেমন টাকা দিয়ে তার অপরাধ ঢেকেছে সে যেমন টাকা দিয়ে তার অপরাধ ঢেকেছে, তেমনি ওই নরপশুগুলো তো টাকা দিয়ে নিজেদের ছাড়িয়ে নিতে পারে। ইস, ভুল হয়ে গেল।
টাকা যখন দিয়েছে তখন আরো দুটোর হাত পা কেটে আসতে হতো, এটাই ভালো হতো। সপ্তাহ গড়িয়েছে, 7 দিন কারো কাছে 7 ঘন্টার সমান, তো কারো কাছে 7 জনমের মতো। আর যার কাছে 7 দিন 7 দিনের মতোই লাগে, সেই ব্যক্তি প্রকৃত অর্থে জীবন উপভোগ করছে। কেননা একমাত্র সেই সুখ দুঃখ ঝামেলা চিন্তা জীবনের প্রেশার সামলেই সময়ের সঠিক প্রবাহ অনুধাবন করতে পারছে। কেউ কেউ তো জীবন যুদ্ধের এই আপস অ্যান্ড ডাউন প্রবাহে গা ভাসাতে গিয়ে মুহূর্তে ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যেন ভুলেই বসে। রাত তখন 9:39। রাত্রির এই প্রহরে এসে পুরুষ মানুষের গতরে ক্লান্তি বিশ্রাম কর্মব্যস্ততা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষায় দেহ মস্তিষ্ক প্রায় সঙ্গ ছেড়ে দেওয়ার উপক্রম। তবে এ যেন হবার নয়। তাদের উপর যেমন গোটা সংসারের দায়িত্ব থাকে, তেমনি কর্মক্ষেত্রেরও একটা গুরুত্বপূর্ণ অংশের দায়িত্ব থাকে। ক্লান্তি অবসাদ ভুলে তাকে সবটা দক্ষ হাতে সামলে নিতে হবেই। তার উপর যে কত দায়িত্ব, আর সেটা যদি হয় একজন দেশসেবক, তাহলে তো কথাই নেই। দেশের সেবায় দৈহিক ক্লান্তি কেন, তারা প্রাণটাকেও গুরুত্ব দিতে পারে না। মেজর দর্পণ এহসানের হুঙ্কারে আজ সেনানিবাসের অভ্যন্তরীণ পরিবেশ খানিক বিভ্রান্তপূর্ণ থমথমে। সকলেই কাজ গুছিয়ে ঘরে ফেরার কথা ভুলে ছুটাছুটি করছে সেনানিবাসের কোনায় কোনায়। আগামীকাল 10টায় কোর্টে শুনানি। আগের রাতে সব কাগজপত্র এত মাস ধরে গোছানো, সব প্রমাণ ও তথ্য দর্পণ রিজেক্ট করে গুছিয়ে রাখতে এসেছিল। তবে এই কেসের শুরু থেকে যেন তার ভাগ্যে উল্টো দিকে দৌড়াচ্ছে। দর্পণের হাতে ধরা দেবে না। তার কামরা অগোছালো, গুরুত্বপূর্ণ কাগজপত্র তার অফিস রুমের লকারে রাখা ছিল, যেগুলো একটাও সে খুঁজে পাচ্ছে না এখন। মূলত তার ক্রোধের কারণ এটাই। তার প্রেনড্রাইভ সকল তথ্যের ভিডিও কপি জমা ছিল, অথচ এখন সেটাও ওপেন হচ্ছে না। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েও যখন সুবেদার ব্যর্থ হলো, তখন অসহায় দৃষ্টিতে তাকায় স্যারের ওই থমথমে মুখশ্রীর দিকে। দার্শনিকের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি সিসিটিভি ফুটেজে স্থির এঁটে আছে। দিলজার সহ অফিসের সকলে ইশারায় সুবেদারকে জিজ্ঞেস করে কোনো কিছু করতে পারলো কিনা। সুবেদার অসহায়ত্ব প্রকাশ করে মাথা নাড়ে। সকলে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে। দিলজার হতাশ হয়ে চিন্তিত কণ্ঠে শুধায়, স্যার আমরা এখন কি করব? একটা পেন ড্রাইভ তো ওপেন হচ্ছে না। পেন ড্রাইভটা যদি ওপেন না হয় তবে আগামীকাল আমরা কিভাবে অতিরিক্ত সময়ের আপিল করব? অন্তত আশা চৌধুরী ডেথ সার্টিফিকেটটাও যদি আমরা দেখাতে পারতাম তাহলেও একটা উপায় হতো। দর্পণের ললাটে ক্ষীণ ভাঁজ, বিন্দু বিন্দু ঘাম জমেছে সেথায়। শ্যামলা মুখশ্রী আরো শ্যামলা তেল তেলে দেখাচ্ছে, সেদিকে মনোযোগ রেখে এই লৌহস্বরে বলল সে। বিকেল 1টা থেকে 1:45 পর্যন্ত সময়কার ফুটেজ মিসিং। দেলোয়ার চাচা, এর সঠিক ব্যাখ্যা চাই আমি। উপস্থিত সকল কর্মকর্তার দৃষ্টি সিকিউরিটি ইনচার্জ আব্দুল দেলোয়ার নামক প্রবীণ এক কর্মকর্তার রক্তশূন্য মুখশ্রীর দিকে। কুচকানো চামড়ায় আবৃত, চোখে আতঙ্ক। এত বছরের নিষ্ঠায় না আজ আঙ্গুল ওঠে। সে তড়িৎ গতিতে এগিয়ে যায় দর্পণের দিকে, কৈফিয়ত দেওয়ার তাগিদে বলে, স্যার, আমার ডিউটি ব্রেক শুরু হয় 1টা থেকে 2টা অবধি। আজ আমি লাঞ্চ সাথে করে নিয়ে আসিনি, তাই বাড়িতে গিয়েছিলাম। আপনি চাইলে আমার বাড়ির লোকের সাথে কথা বলে দেখতে পারেন। সুবেদার বিচক্ষণতার সঙ্গে বলে, এই সময় বাইরের কেউ প্রবেশ করেনি সেনানিবাসে, তাহলে কি অভ্যন্তরীণ কেউ জড়িত এগুলোর সাথে? জবরুলের কথায় দর্পণ চোখ তুলে তাকায় কক্ষে অভ্যন্তরীণ সকল কর্মকর্তাদের দিকে। সরু দৃষ্টি একবার ঘুরে আসে প্রত্যেকের মুখশ্রীতে। দৃষ্টি সরিয়ে আদেশের কণ্ঠে বলে, মেজর ওয়ালিউল্লার থেকে একটা পেন ড্রাইভ নিয়ে আসুন। দেখুন তো সেটা অন হয় কিনা, তাহলে হয়তো খুঁজে বের করতে পারবো কোন সিস্টেমে সমস্যা হচ্ছে। একজন সৈন্য মেজর অলিউল্লাহর কক্ষে যায়। মেজর অলিউল্লাহ কক্ষে নেই, তবে টেবিলের উপর তার ফোন পেনড্রাইভ সহ ল্যাপটপ সবকিছুই রাখা। তার মানে কাছাকাছি আছে। সে খুঁজলো মেজর অলিউল্লাহকে, কিন্তু পেল না। তাই বাধ্য হয়ে তার বিনা অনুমতিতে পেনড্রাইভটা নিয়ে যায়। উপস্থিত সকলে প্রাণপণে চেষ্টা করছে যেন আজ রাতের মধ্যে সমস্যার সমাধান করতে পারে। সকলে অধীর আগ্রহে সুবেদারের দিকে তাকিয়ে আছে। সুবেদার মেজর অলিউল্লাহর পেনড্রাইভ ঢুকায় দর্পণের ল্যাপটপে। পেনড্রাইভটা অন হয়। সুবেদার উচ্ছ্বসিত হয়ে দর্পণকে কিছু বলতে যাওয়ার আগে অসতর্কতার কারণে একটা ভিডিও ক্লিপ অন হয়ে যায়। সুবেদার তড়িঘড়ি ভিডিও বন্ধ করতে গেলেও দর্পণ থামিয়ে দেয়। এই ল্যাপটপটি টেনে সামনে আনে সে। উপস্থিত সকলেই কৌতূহলী হয়ে স্যারের সাথে ভিডিওটা দেখতে শুরু করে। তবে সেকেন্ডে 2 যেতেই সকলের শির দ্বারা সোজা হয়ে গেল। একে অপরের দিকে বিস্ফোরিত নয়নে তাকায়। দর্পণ স্তম্ভিত চিত্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আশা বদলেছে তার স্বভাব, চপলতা, চঞ্চলতা। হাসির বদলে জায়গা করে নিয়েছে স্বল্পভাষী গাম্ভীর্যতা, মুচকি হাসি, যেটিও কালভেদে দুষ্কর ঠেকছে। সর্বদা আর্লি রাইজারের ট্যাগ পাওয়া মেয়েটা এখন ঘুম থেকে উঠতে উঠতে 10টা পার করে দেয়। তবুও চোখ মেলতে তার
অপারগতা প্রকাশ পায়। দেহে চঞ্চলতা বাচ্চামো দূর হয়ে অলসতা এসে ভর করেছে। শাড়িগুলোকে অযত্নে অবহেলায় দেহ থেকে বিতাড়িত করা হয়েছে। দেহে জড়িয়েছে সালোয়ার কামিজ। সর্বদা সাজবিহীন থাকতে পছন্দ করা মেয়েটা এখন কমফোর্ট জোনকে উপেক্ষা করে চোখে কাজল লাগায়, চেহারায় লাগায় কৃত্রিম সরঞ্জাম। তার জীবনের মানে এখন মানিয়ে নেয়া। তাই সে জোরপূর্বক সবকিছুকে নিজের সাথে মানিয়ে নিচ্ছে। সময় নিয়ে সাজগোজ করে চেহারায় মলিনতা লুকায়। বাবার প্রত্যেকটা কথা কড়ায় গন্ডায় মেনে চলে। টু শব্দটি করে না, জেদও দেখায় না। মাহিরে যাওয়ার কথা শুনলেও তার মধ্যে অপারগতা, অলসতা, অনীহা দেখা যায়। মাথায় তেল দেওয়ার জন্য যেখানে আশরাফ সাইফের এক দফা যুদ্ধ লেগে যেত মেয়েটার সাথে, সেখানে এখন মেয়েটা নিজ থেকে যেচে তেল দেয় চুলে। ঝলমলে চুলগুলোকে সর্বদা তেল দিয়ে চুপচুপে করে বেনুনি করে রাখে। অগোছালো এলোমেলো খোলা চুলগুলো রাখার কোনো কারণ নেই, কেননা যত্ন সহকারে সেই অগোছালো চুলগুলো গুছিয়ে দেওয়ার মানুষটা যে তার জীবন থেকে হারিয়ে গেছে। এটো হাতে খাবারের প্লেট সামনে রেখে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সালোয়ার কামিজ পরিহিতা নীরবে মাথা নত করে খাবার খেতে থাকা মেয়েটার দিকে। খাবার নামছে না গলা থেকে, নামবে কি করে? চোখের সামনে হাসি খুশি প্রাণবন্ত মেয়েটাকে হারিয়ে যেতে দেখা মানে তাদের ঘরের সৌন্দর্য ও উজ্জ্বলতা হারিয়ে যাওয়া। সে কি করে সহ্য করবে পরিবর্তিত এশিয়াকে? এখন আর তার টি শার্ট গুম করে না কেউ, ঝগড়াও করে না। আশরাফের ধ্যান ভাঙে শিয়াশার বমির শব্দে। খাবার টেবিল ছেড়ে শিয়াশা ছুটে যায় ওয়াশরুমে। সাইফ আশফাক আহমেদ চিন্তিত, তটস্থ পায়ে এগিয়ে পিছু পিছু যায়। বেশি নাকড়ে বমি করছে। ইদানিং খাবার খেতে গেলে মেয়েটা শুধু বমি আসে, আজ তো করেই দিল। সাইফ তাড়াতাড়ি পেছন থেকে মেয়েকে আগলে নেয়। আশরাফ এক গ্লাস পানি নিয়ে ছুটে যায়। শিয়াশা পানি খেয়ে দুর্বল হাসি দেয়। সাইফের বুকের ভেতরটা মুচড়ে ওঠে মেয়ের ভেঙে যাওয়া চোখ মুখ দেখে। চোখের নিচে কালো প্রলেপ পড়েছে, মুখ শুকনো। শিয়াশা মৃদু হেসে বলে, আর খাবার খেতে ভালো লাগছে না পাপা, আমার পেট ভরে গিয়েছে, তোমরা খাও, আমি একটু শুয়ে থাকি। ইদানিং কিছু খেলেই না বমি আসে, হয়তো অ্যাসিডিটি বেড়েছে। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে ঘরের দিকে পা বাড়ায়। সকলে নীরবে খাবার টেবিলে ফিরে যায়। মৃণালকে ঘুম পাড়িয়ে সাইফ নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ায়। দরজা খোলা শব্দে সে দরজার দিকে তাকায়। আশরাফ দরজা চাপাচ্ছে। সাইফ মৃদু হেসে শুধায়, কি বলবে? এসব কি শুরু করেছো দুলাভাই? আশরাফ গম্ভীর গলায় জিজ্ঞেস করে। কথার মর্মার্থ বুঝেও সাইফ অবুঝ গলায় বলে, কি করছে? আশরাফ আচম্বিত চিত্তে খানিক চেঁচিয়ে ওঠে, ক্ষিপ্ত কণ্ঠে বলে, সিরিয়াসলি দুলাভাই, এটা তুমি বলছো? মেয়েটার দিকে চোখ যায়নি তোমার? তুমি কি দেখছো না কি অবস্থা হয়েছে মেয়েটার? না খেতে পারছে, না ঘুমাতে পারছে, শরীর ভেঙে চলে যাচ্ছে। একটু হাসি মুখ দেয়া যায় না? আর না ঠিক করে কথা বলে। তুমি কি বুঝতে পারছো মেয়েটি ভেতরে ভেতরে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? দৈহিক আঘাত সহ্য করা যতটা না কষ্টকর, তার চেয়েও কষ্টকর মানসিক যন্ত্রণা সহ্য করা। একজনকে ভালোবেসে ভুলতে পারলা না, এর মধ্যেই তুমি ওকে অন্য এক জায়গায় বিয়ে দিতে চাইছো? মেয়েটা শেষ হয়ে যাবে দুলাভাই। সাইফের মুখশ্রী থমথমে হয়ে ওঠে। সিয়া এখন যথেষ্ট বড় হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সে বোঝে, আর সে নিজে রাজি হয়েছে বিয়েতে, আমি জোর করিনি। আশরাফ হো করে হেসে ওঠে। সত্যি তুমি জোর করনি? মেয়ের হাতে বিষ তুলে দিয়ে বলছো তুমি জোর করনি? আর সিয়া যদি এতই বড় হয়ে থাকে, তবে ওকে বলছো না কেন ওর মা কিভাবে মারা গিয়েছে? এখনো কেন লুকাচ্ছ তার থেকে? কেন সেদিন রাতে মিথ্যা বানোয়াট কাহিনী বানিয়ে শুনিয়ে দিলে? মিথ্যা গল্প শুনিয়ে মেয়ের সিম্প্যাথির সুযোগ নাওনি? হ্যাঁ হ্যাঁ, বলেছি মিথ্যা। তো কি কি বলবো? বলতে পারো কি বলবো? বাবা হয়ে মেয়েকে এটা বলবো যে তার বাবার সামনেই তার 5 মাসের গর্ভধারিণী মাকে গণধর্ষণ করা হয়েছিল, আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে? কি বলবো? এটাই শুনতে চাইছো? ভেবে দেখেছো ওই মেয়েটির সামনে আমি দ্বিতীয়বার কিভাবে দাঁড়াবো, কোন সাহসে দাঁড়াবো? সবসময় সুপারম্যান বলে ডাকতে থাকা মেয়েটিকে কিভাবে বলবো তার বাবা সুপারম্যান নয়, একটা কাওয়ার্ড? আমার এই সাহস নেই। আমি নিজের সাথে চোখ মেলাতে পারি না, তোমার ওই সন্তানহারা বাবার সাথে চোখ মেলাতে পারি না। আশার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও নেই, অন্তত শ্বাস নেওয়ার জন্য আমি আমার মেয়েটিকে চাই, মেয়ের চোখে চোখে রেখে বাকি জীবনটা পার করে দিতে চাই বা করতে চাই। মেয়েটির ওই চোখে বাবার জন্য ঘৃণা দেখলে যে আমি বেঁচে থাকার শেষ কারণটুকু হারিয়ে ফেলি। সাইফ চিৎকার করে বলে। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। নাকের পাটা বারবার ফুলে উঠছে।
ঠোঁট সহ পুরো শরীরে মৃদু কম্পন বয়ে গেল। আশরাফ শক্ত চাহনিতে তাকিয়ে রইল ক্রন্ধনরত দুলাভাইয়ের দিকে। নগ্ন দেহের স্ফীত উদর আঁকড়ে আত্মচিৎকার করছে স্কুল দেহের অধিকারী নারীটি। নারী দেহে পরপর দুজনের বিরতিহীন পাশবিক আধিপত্য চলছে। নারীটির চোখ বারংবার হারিয়ে যাচ্ছে দৈহিক যন্ত্রণায়, কণ্ঠস্বর আটকে যাচ্ছে, তবুও সে ক্ষীণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে। আমার বাচ্চারা মরে যাবে, দয়া করে ছেড়ে দিন আমায়, আপনাদের পায়ে পড়ি। অনীতি দূরে খাকি পোশাকে আবৃত, হাত পায়ে শিকল পরানো এক যুবককে চারজন অনবরত আঘাত করে যাচ্ছে। আর যুবকটি তাদের পায়ে পড়ে কাঁদছে, ছটফট করছে, চেঁচাচ্ছে, অনুনয় করছে তার স্ত্রী গর্ভবতী, তাকে ছেড়ে দিতে, বদলে তার প্রাণ নিয়ে নিক। সে সব করতে রাজি, তবুও তার স্ত্রীকে ছেড়ে দিক। সে কাউকেই কিছু বলবে না। চোখের সাদা অংশে ছোট ছোট শিরার ন্যায় বিস্তৃত সুতোর ন্যায় অংশগুলো লাল হয়ে উঠল। চোখের দুই কর্নারে রক্তবর্ণ, ঠিক যেমনটা কান্না করার আগ মুহূর্তে চোখের অবস্থা হয়। তাহলে কি কঠোর মুখভঙ্গির মেজর দর্পণে হাসান কান্না করে দেবে এত এত মানুষের সামনে? সুবেদার দিলজার সহ উপস্থিত সকলে মাথা নত করে নেয়, কিন্তু দর্পণ সে করে না। অ্যাডামস অ্যাপলটি একবার উপর নিচ হয়েছিল, এরপর ওই কঠোর প্রলেপে আবৃত দেহে আর কোনো নড়াচড়া দেখা যায়নি। প্রবীণ ওই সিকিউরিটি ইনচার্জে থাকা লোকটির চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। একে একে কয়েকজন অফিসারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তার মধ্যে কেউ হাঁপাতে হাঁপাতে ছুটে এসে গতি থামায় ওই কক্ষটিতে। চলন্ত ওই ভিডিও ক্লিপ দেখে মেজর অলিউল্লাহর দেহে সর্বশান্ত হয়ে আসে। রুদ্ধশ্বাস আটকে বলে, আপনি না বলে অন্যর জিনিস হাত দিতে পারেন না মেজর দম্পন হাসান। পৃষ্ঠদেশ পুরোটা রক্তে ডুবে আছে। রক্তকণিকাগুলো বাতাসের সংস্পর্শে জমাট বাড়তে শুরু করেছে। অবিন্যস্ত চুলগুলো রক্তে ভিজে জট পাকিয়ে শুকিয়ে গেছে। অনেকটা সময় যাবৎ নিপীড়ন চলছে। অনেকটা, খুব সাধারণভাবে ছোট্ট বাক্যটি পড়ে গেলেও আমরা সেকেন্ড সময় ব্যয় করে লম্বা শ্বাস নিই, একবার লাইনটির অর্থ বোঝার চেষ্টা করিনি। করা উচিত। লোকে বলে মানুষ নাকি নিজেই নিজের মৃত্যুর সৃষ্টিকর্তার থেকে চেয়ে আনে। লোকমুখে শোনা এই কথাটির সত্যতা ঠিক কতটুকু বিশ্বাসযোগ্য? অন্তত এই মুহূর্তে এটা কুসংস্কার বই কি আর কিছুই মনে করতে পারছি না। এত জঘন্য মৃত্যু কেউ চেয়ে আনতে পারে? পারে না, কখনোই পারে না। শরীরে নিম্নাংশ লাশে পরিণত হয়েছে সে বহুক্ষণ। আশা জানে তার বাচ্চা দুটো আর নেই। তার প্রাণটা তখন গলদেশ পর্যন্ত সে আটকে আছে শুধু। নরপিশাচরা তবুও অসন্তুষ্ট, এত সহজে প্রাণটা বের হতে দেবে না। আরো সময় নেবে, ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু দিয়ে ছাড়বে। আশা সেই থেকে ঘাড় কাত করে নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা সাইফের দিকে। এক হাত পেটের উপর বাচ্চাদের আগলে রাখছে, বোঝাচ্ছে মা তাদের সাথে আছে। তখনও দুজন খুবলে নিচ্ছে তার দেহের মাংসল পেশি। এতক্ষণে বোঝা গেল সাইফ কেন নিজামকে অমন উন্মাদের মতো খুন করেছিল। কেননা আশার দেহে আধিপত্য বিস্তারকারী দুজন আর কেউ নয়, বরং নাফিস এবং নিজামই ছিল। আশার চোখের কালো অংশটুকু বাদে পুরোটাই সফেদ অংশের রক্তে টইটুম্বর। একটু পরেই হয়তো রক্ত গড়িয়ে পড়বে। ছটফট করতে করতেই সাইফ একটা সময় থমকে যায় আশার দিকে তাকিয়ে। ছটফট করা বন্ধ হয়ে যায়। নিগূঢ় দৃষ্টিতে আশার দৃষ্টির জায়গা বদল দেখে চোখে কথা বলছে আশা। তার কণ্ঠ হয়তো তার সঙ্গ ত্যাগ করেছে। সাইফ আশার দৃষ্টি অনুসরণ করে তাকায় অধরে মেঝেতে পড়ে থাকা অচেতন ছোট্ট শিয়াশার দিকে। হঠাৎ করেই সাইফের ছটফটি উঠল আঁকড়ে ধরা লোকটির পা ছেড়ে ক্ষুধার্ত জন্তুর ন্যায়। চার হাত পায়ে ভর করে শিকল ভেঙে আগাতে চায় সামনে। কন্ধনরত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তুমি এমনটা করতে পারো না আশা। ততক্ষণে বিকট শব্দে চারপাশে স্তব্ধ হয়ে যায়। আশার দেহ ঝাঁকি দিয়ে ওঠে, মুখ থেকে একদলা রক্ত ছিটকে বের হয়ে যায়। কানের ঠিক 1 ইঞ্চি উপরে সরু গহ্বর থেকে মগজ সহ রক্তের ফোয়ারা গড়িয়ে পড়ে। আশার এক হাতে তখনও শক্ত করে আঁকড়ে ধরা কালো অস্ত্রটি। হরিণ শাবকের ন্যায় চোখ দুটো সাইফের দিকে তাক করা। সাইফ সেদিন হয়তো বুঝতে পারে আশাকে শুট করা শেখানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর আশা, সে হয়তো যেতে যেতেও সাইফকে ধন্যবাদ জানিয়ে গেছে তাকে শুট করা শেখানোর জন্য। সাইফের কারণেই সে তো তাড়াতাড়ি ওই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। দর্পণ আর পারে না চোখ খুলে রাখতে। নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। বন্ধ নেত্রে খামচে ধরল নিজের পোশাক। মুখটি লাল হয়ে উঠল। ভিডিওটা বন্ধ হয়ে যায়। ঠিক 10 মিনিট পর্যন্ত সেনানিবাসের ওই কামরাটি থেকে টু শব্দটিও শোনা যায়নি। 10 মিনিটের মাথায় সুবেদারের নাক টেনে কেঁদে ওঠায় সেই নীরবতা ভাঙে।
দোয়াতে ইচ্ছে মতো ঘষছে চোখ মুখ, তবু অনর্গল পড়তে থাকা অশ্রু আটকাতে পারছে না। পুরুষ মানুষেরও তো কত ভেদাভেদ। এক পুরুষ আরেক পুরুষের বর্বরতায় কাঁদছে। পৃথিবী বড় আজব এক জায়গা, সৃষ্টিকর্তার বানানো একটা গেম ল্যান্ড, যেখানে এই মানুষগুলো গেমের অংশ। তাদের খেলতে আনা হয়েছে, অথচ তারা নিজেদের ভেবে বসেছে অধিপতি। উপস্থিত সকলেই ব্যস্ত, হাতে চোখের পানি লুকাচ্ছে। পুরুষদের কাঁদতে নেই। তার মধ্যে মেজর অলিউল্লাহ লেদারের বুটজোড়া শব্দ তুলে এগিয়ে যায়, চেয়ার টেনে বসে কনফারেন্স টেবিলে। থমথমে মুখে একটা মিনারেল ওয়াটারের বোতল তুলে নেয়। এক ঢোক গিলে ধীরে শব্দহীন বোতলটি টেবিলে রেখে দেয়। চোখ তুলে তাকায় নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। চেয়ারে গায়ে এলিয়ে মৃদু উৎকণ্ঠার সাথে বলল, আপনি না বলে অন্য জিনিস হাত দিতে পারেন না মেজর দম্পন হাসান। আপনি সেই দিন যখন আমার জীবন বৃত্তান্ত বর্ণনা করেছিলেন না, তখন আপনি একটা জিনিস ভুল করেছিলেন। জানেন সেটা কি? লালাভাই আরক্ত চোখ দুটো তুলে শীতল দৃষ্টিতে তাকায় দর্পণ। চক্ষে তার অবসাদ গ্লানি। সে আগে থেকে জানতো আশা চৌধুরীর মৃত্যুর কারণ, তবে স্বচক্ষে এর নির্মমতা সে সহ্য করতে পারল না। গত মাসে সে যখন সদর হাসপাতালে ভর্তি ছিল, তখন এক পৌর মহিলা যে ওই হাসপাতালের আয়া, তার সাথে তার পরিচয় হয়। কথায় কথায় সেই বলে ফেলে তার চাকরির প্রথম পর্যায়ে সে এক নির্মম দৃশ্য দেখেছে, যা সে আজ পর্যন্ত ভুলতে পারেনি। একজন আঘাতপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার গর্ভবতী মৃত স্ত্রীকে নিয়ে ছুটে এসেছিল। যমজ বাচ্চা ছিল পেটে। ডাক্তারের পায়ে ধরেছিল, উন্মাদের মতো অনুরোধ করেছিল তারা যেন তার স্ত্রী চিকিৎসা করে। তার স্ত্রী ঠিক আছে, তার বাচ্চারাও ঠিক আছে। চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারের মুখ দেখে বলে দিয়েছিল বডির অবস্থা ভালো না, তাড়াতাড়ি দাফন সম্পূর্ণ করুন। সেই যুবকটি তখন ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারধর করে। তার স্ত্রীকে বডি কেন বলছে? সে আয়াটি নিজ মনে গল্প বলছিল দর্পণের অবস্থানরত রুম পরিষ্কার করতে করতে। দর্পণ সন্দেহবশত আয়াটিকে সাইফের ছবি দেখায়, জিজ্ঞেস করে, এটাই কি সেই যুবকটি? আয়াটি তখন চোখ বড় বড় করে তাকায় দর্পণের দিকে, বলে, এসব নিষিদ্ধ কথা তাদের বলতে নিষেধাজ্ঞা রয়েছে। সে কথা বলতে বলতে বলে ফেলেছে। দর্পণ যেন কাউকে কিছু না বলে তার জন্য অনুরোধও করতে শুরু করে। এগুলো জানাজানি হলে তাকে অনেক সমস্যায় পড়তে হবে, কেননা ওই লাশটি নিয়ে যাওয়ার পর সকল তথ্য মিটিয়ে দিয়ে গিয়েছিল একদল লোক। এমনকি ডেথ সার্টিফিকেটও পুড়িয়ে ফেলেছে, পোস্টমর্টমও করতে দেয়নি। দর্পণ সেদিন শুনে সাইফ চৌধুরীর জীবনে ঘটা এই নৃশংসতার কাহিনী। তবে ওই আয়াটি বলেছিল তাকে খুন করা হয়েছে। তবে এটা খুন নয়, ফোর্সড সুইসাইড ছিল। এটা সে জানতো না, আজকে জানলো। আপনি বলেছিলেন ট্রেনিংয়ের সময় আমরা দুই বন্ধু ছিলাম, সাইফ এবং আমি। আপনার ভুলটা এখানেই ছিল, পুরো তথ্য কালেক্ট করতে আপনি পারেননি। ট্রেনিংয়ের সময়কালীন আমরা দুজন নয়, বরং তিনজন বন্ধু ছিলাম। বন্ধু শব্দটির গভীরতা কতটা সেটা আমাদের দেখলে বোঝা যেত। এত গাঢ় বন্ধুত্ব ছিল। নাম জানতে চাইবেন না? আরেকজন কে ছিল? মেজর অলিউল্লাহ পুনরায় বলে। সকলে উৎসুক শীতল চাহনি মেজর অলিউল্লাহর দিকে। একে একে ধীর গতিতে সকলে চেয়ার টেনে বসে। দর্পণও বসে। মেজর অলিউল্লাহ নিচ থেকে আবারও বলতে শুরু করে। মেয়েটা সহজ সরল অভিব্যক্তি প্রকাশ করে বলে, তাকলিন সেনাপ্রধান জেনারেল ইবতিসাম গাদাফির বড় ছেলে ইবতিসাম এনাম। জেনারেল ইবতিসামের সততা নিষ্ঠা এতটাই প্রখর ছিল যে সে নিজের ছেলেকে সেনাবাহিনীতে যোগদানে কোনোরূপে সহায়তা কিংবা সুপারিশ করেনি। নিজের যোগ্যতায় চাকরি পায় সে। সিলেকশনের সময় থেকেই আমাদের তিনজনের পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় বদলে বন্ধুত্বে পরিণত হয়। আমরা তিনজনই সিলেকশন হাই। তবে সময় করতে সাইফের দক্ষতা, সহযোগিতা, সাহসিকতা, কাজের প্রতি আগ্রহ ছড়িয়ে পড়ে পুরো সেনানিবাসে। অল্প সময়ে সাইফ পদোন্নতি পেয়ে যায়। আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে কাজ করতাম। জীবনের স্বর্ণলি সময় কাটাচ্ছিলাম আমরা তিনজন। আস্তে আস্তে আমাদের বন্ধুমহল বাড়তে থাকে। কাজ ডিউটি শেষে বন্ধুরা মিলে আড্ডায় একসাথে কেস হ্যান্ডেল করা এবং দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে সফলতা অর্জন করায় আমাদের বন্ধুমহল বেশ আলোচিত সমালোচিত ছিল সেনানিবাসে। এই স্বর্ণালী সময়টাতেই সুখের এক আলোক ছাট্টা হয়ে একদিন সাইফের জীবনে আসার আগমন ঘটে। ছোটো একটা সহজ সরল কেসাকেস বাচ্চা মেয়ে ছিল।
তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতো। সকাল 6টায় সাইফ সেনানিবাসে আসে। গতকাল লেট নাইট পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে। দেহে ক্লান্তি অবসাদের কমতি নেই। সেই ক্লান্তি আফসাদ আরও বাড়িয়ে দেয় সদ্য জয়েন করা সেনাপ্রধান জেনারেল আশফাক আহমেদ। বেটা খচ্চর, তিতুমুখী অস্ত এক করলা। লোকটা কোনোভাবেই সাহিবকে সহ্য করতে পারে না। সকাল সকাল সাহিবকে ধরেছে ইচ্ছা মতো, সাথে একগাদা কাজ দিয়েছে। ওইদিকে তার বন্ধুরা কর্মহীনতায় ভুগছে, কাজের চাপ না থাকায় জুনিয়রদের উপর টহল দিছে, আর তাকে এসে খেপিয়ে যাচ্ছে। তাকে নিয়ে মজা লুটছে, দেখে নেবে সে প্রত্যেকটাকে। ওই জেনারেল সেনাপ্রধানের তার সাথে কী এমন শত্রুতা রয়েছে, এমন ভাব করে যেন তার মেয়ে নিয়ে সে টানা হেঁচড়া করছে। একরাশ মেজাজ খারাপ। বিরক্তির মাঝেই কেউ তার দরজায় টোকা দেয়। কোনো সৈন্যরা তো আর দরজায় টোকা দিবে না, তারা তো দরজায় লাগাই স্যালুট দিয়ে কথা বলবে। সাহিব চোখ তুলে তাকায় দরজার দিকে। আপাদ মুস্তাক সাদা কলেজ ইউনিফর্মে আবৃত সিমসাম গরনের একটি মেয়ে চোখে পিট পিট করে তাকিয়ে আসে তার দিকে। সাহিব পা থেকে মাথা পর্যন্ত তাকায়। এই মেয়েকে, চোখে মুখে অভিজ্ঞতার ছায়া। তার কামরায় খৌকে টলফল। সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি চাই? পাপা, মেজাজটা খারাপ ছিল, তার মধ্যেই আপদ। সে চিবিয়ে চিবিয়ে বলে, আমাকে কি তোমার পাপার মতো লাগছে? মেয়েটা মাথা নাড়ে, লাগছে না। সাইফ ফুসফুস করে বলে, তো আমার কাছে এসে পাপা পাপা করছো কেন? পথ ভুলে এখানে এসেছো? কাঁধের ব্যাগ আঁকড়ে মেয়েটা জড়সড় হয়ে ভীত সন্ত্রস্ত দাঁড়িয়ে আছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। বাবাকে না বলে এসে সে খুব ভুল করেছে, তা বেশ বুঝলো আশা। আগে কখনো সে সেনানিবাস আসেনি, বাবার কড়া নিষেধাজ্ঞা রয়েছে এ বিষয়ে। আজ বাবার জন্মদিন, তাই সে এসেছে বাবাকে সারপ্রাইজ দিতে। ড্রাইভার আঙ্কেলকে জোর করে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে বাবাকে খুঁজে পাচ্ছে না। বিশাল পরিধির এই সেনানিবাসে সে কি করে খুঁজবে বাবাকে? ফেরার চোখে ডেস্কে বসা লোকটির দিকে তাকালো, মিনমিন করে বলল, একটা আঙ্কেল বলেছে পাপার রুম এটা, তাই এসেছি আমি। সাহেব ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তোমার পাপা এখানে চাকরি করে? নরম কণ্ঠে আসা একটু সহজ হয়। ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। সাইফের ভ্রুযুগল নড়ে চড়ে ওঠে, চেহারায় সন্দিগ্ধ ভাব ফুটে ওঠে। মেয়েটার চেহারায় কার যেন প্রতিচ্ছবি ফুটে উঠছে, কিন্তু সে নিজের ভাবনা দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই করলার ফ্যাক্টরি যাত্রীর লোকের এত সুন্দর মেয়ে হবে কি করে? তবুও সন্দিহান কণ্ঠে শুধায়, নাম কি তোমার পাপার? আশফাক আহমেদ। আশা তটস্থ ভঙ্গিতে জবাব দেয়। সাইফের মাথায় ছোটখাটো একটা বাজ পড়ে, চোয়াল হা হয়ে যায়। এত সুন্দর মিষ্টি প্রোডাক্ট ওই করলার ফ্যাক্টরিতে উৎপাদন হলো কি করে? পুনরায় আগাগোড়া পর্যবেক্ষণ করে। ঠিক পুতুলের মতো মেয়েটি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, মুখমণ্ডলের ন্যায় মুখশ্রীর গাল দুটোতে হালকা গোলাপি আভা। মকমলের ন্যায় মুখশ্রীর গাল দুটোতে হালকা গোলাপি আভা। চোখ দুটো ভাসা ভাসা টলমলে, ঠোঁট দুটো ঠিক সদ্য জন্মানো বাচ্চাদের ন্যায় পাতলা লালচে। মেয়েটার সৌন্দর্য যত না আকর্ষণ করলো সাইফকে, তার চেয়ে বেশি আকর্ষণ করে মেয়েটার পরিচয়। আশফাক আহমেদের মেয়ে মানেই দুর্লভ, দুষ্প্রাপ্য। মুহূর্তেই সাইফ নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করে ফেলল। বাপ ধমকাবে, হেনস্থা করবে, খাটাবে, আর মেয়ে ভালোবাসবে, আদর করবে, চুমু খাবে। বাহ, জীবন সুন্দর। তার মেজাজ খারাপ উবে যায়। চমৎকার হেসে হুড়মুড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চটপটে গলায় বলে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো, ভিতরে এসো। এটা তোমার পাপার অফিস রুম, এসো এসো। আশা কামরার ভেতর উকি দিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, পাপাকে তো দেখছি না, পাপা কোথায়? আসবে, একটু পরেই এসে পড়বে, তুমি বসো। আশা কচ্ছপের গতিতে ভেতরে ঢুকে। সাইফ নিজের সামনে চেয়ারটা এগিয়ে দেয়। আশা অস্বস্তি আঁকড়ে চুপ করে চেয়ারে বসে। আর সাইফ, সে নির্লজ্জের মতো সামনের চেয়ারে বসে সেই থেকে এক দৃষ্টিতে দেখেই চলেছে তাকে। একবার জন্য দৃষ্টি এদিক ওদিক হচ্ছে না তার। এর মাঝে আশার জন্মলগ্ন থেকে ওই পর্যন্ত সব তথ্য কালেক্ট করা হয়ে গেছে তার। আশা চুপচাপ কলের পুতুলের মতো শুধু জবাব দিচ্ছে। আশাকে বসিয়ে রেখে সাইফ অলিউল্লাহকে ফোন দেয়। ফোন তুলতেই সাইফের অদ্ভুত প্রশ্নে অলিউল্লাহর ভ্রু কুঁচকে যায়। এই অলি, করলার ফ্যাক্টরি থেকে স্ট্রবেরি কিভাবে উৎপাদন হয় রে? ওই শালা, দিন দুপুরে গাঞ্জা খাইছিস নাকি? কাজের চাপে মাথা বিগড়ে গিয়েছে। আরে না, বল না। আমি কি চাষি যে এগুলো জানবো? হয়তো করলা আর স্ট্রবেরি বীজের একসাথে চাষ করছে। অলিউল্লাহ আন্দাজে বলল, বেটা, করলা স্ট্রবেরি খেতে গিয়ে
আর চরিত্র খুইয়ে বসেছিল বোধহয়, নয়তো এমন সুন্দর মেয়ে আসবে কোথা থেকে? তুই কিসের কথা বলছিস সেই থেকে? অলিউল্লাহ বিরক্ত হয়ে প্রশ্ন করে। সাইফ কিছু বলতে যাবে তার আগে আশফাক আহমেদের তেতো মুখে হুঙ্কার ভেসে আসে। সে তড়িঘড়ি এগিয়ে যায়। আশফাক আহমেদ ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সাইফের দিকে। তুমি আমার মেয়েকে এখানে বসিয়ে রেখেছো কোন সাহসে? সাইফ বোকা বোকা হেসে বলল, আমি তো আপনার আমানতের হেফাজত করেছি স্যার, পথ ভুলে এদিক ওদিক চলে যেত। তুমি তুমি আমাকে গর্ধব পেয়েছো। ইচ্ছে করে ওকে এখানে বসিয়ে রেখেছো। আমার কাছে যেতে দাওনি কেন? আশফাক আহমেদ উচ্চস্বরে বলে। সাইফ তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমি তো ওর সঠিক পরিচয় জানার চেষ্টা করেছিলাম স্যার, ভেবেছিলাম কেউ আপনার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনার আবার এত সুন্দর মেয়ে থাকতে পারে নাকি? তাই আমি জিজ্ঞাসা করছিলাম আসলেই ও আপনার মেয়ে কিনা। কি বললে তুমি? আশফাক আহমেদ ফের হুঙ্কার ছেড়ে বলল। ইতিমধ্যে এনাম, অলিউল্লাহ সহ তার বন্ধুরা কামরার বাহিরে জড়ো হয়ে উকিঝুঁকি মারছে, ঘটনা বোঝার চেষ্টা করছে। কি বললাম স্যার? সাইফ ঠোঁট উল্টে বলল, আমার মেয়ে থাকতে পারে না। পারে, কিন্তু করলা গাছ থেকে তো আর স্ট্রবেরি উৎপাদন হতে পারে না। করলা গাছ থেকে করলা উৎপাদন হয়। সাইফ অবুঝ গলায় বলে। আশফাক আহমেদ খেপে যায় সাইফের বেহুদা কথাবার্তায়। আশার দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ধমকে উঠল, তোমায় আমি বারণ করেছিলাম না এখানে এখানে কখনো আসবে না। পরপরই আশার ড্রাইভারকেও ধমকে উঠল। ও একটা বাচ্চা মেয়ে, ও বলবে আর তুমি নিয়ে আসবে। হ্যাঁ, ড্রাইভার কাচুমাচু মুখে দাঁড়িয়ে রয়। আশফাক আহমেদ বাহিরে গিয়েছিল। সেনানিবাসের বাহিরে আশার গাড়ি দেখে সে ছুটতে এসেছে। কর্মজীবন জড়িত আজ পর্যন্ত কোনো কিছুতেই মেয়ের ছায়াও পড়তে দেয়নি। আজ যেন মনে অজানা আশঙ্কা আঁকড়ে ধরল। তড়িৎ গতিতে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে সেখান থেকে। চলন্ত গাড়িতে আশফাক আহমেদ রাগে গজগজ করছে। আশা মুখ ছোট করে গুটিয়ে বসে আছে, হাত তখনও একটা গোলাপ ফুল। বাবার জন্যই এনেছিল, এখনো সাহস করে দিতে পারেনি। কিয়ৎকাল বাদে সে ভয়ে ভয়ে বাবার দিকে ফুলটা এগিয়ে দেয়, মিনমিন করে বলে, শুভ জন্মদিন পাপা। আশফাক আহমেদ ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এক হাতে মেয়েকে বুকে আগলে নেয়। বাবা আগলে নিতে আশা প্রফুল্ল চিত্তে হেসে ওঠে। আশফাক আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমায় আমি বারণ করেছিলাম এখানে কখনো আসবে না। আশা, তুমি আজ যেটা করেছো সেটা মোটেও ঠিক করনি। আশা মুখ ছোট করে বলে, আমি তোমার সারপ্রাইজ দিতে চেয়েছিলাম পাপা, দুঃখিত। আশফাক আহমেদ কথা বলে না। তার মনে যে অযথাই ভয় জেগে বসেছে। তার উপর যাই হোক না কেন, তার সন্তানের উপর যেন কোনো বিপদ না আসে। আশা কারো চোখে পড়ুক এটা সে কখনোই চায় না। না চাইতো আশফাকের মনে ভয় দানা বাঁধে। আর সেই ভয়কে বাস্তবিক রূপ দান করে সাইফ চৌধুরী এবং ইফতিসাম এনাম। সেই পরিচয়ের পর থেকে আশার প্রত্যাহিক জীবনের অংশ হয়ে ওঠে সাইফ। সাইফ নাছোড়বান্দা। প্রত্যেক দিন কলেজ গেটের সামনে, কোচিংয়ের সামনে, আশরাফের স্কুলের সামনে, তো কখনো আশার বারান্দা বরাবর জারুল গাছটির নিচে প্রগাঢ় হাসিমুখ নিয়ে দাঁড়িয়ে থাকত। সদ্য যুবতীর তকমা পাওয়া মেয়েটি অনায়াসে বুঝে যেত সাইফের মনোবাসনা। রাগ দেখালে চুমু ছুটত, কাছে আসলে বাচ্চাদের মতো আবদার করত। তাকে কেন ভালোবাসা যায় না? বাবাকে বলে দেওয়ার হুমকি দিলে সাইফ নির্বিকার বলতো। ঠিক আছে, বলে দাও। হুমকি দিলেও এসব বিষয়ে বাবাকে কখনো বলতো না আশা। সাইফও পিছু ঘোরা বন্ধ করে না, বরং দিনকে দিন মেয়েটার অনুমতি ব্যতীত তার উপর একটু একটু অধিকার ফলাতে থাকে। নিজের প্রিয় মানুষটিকে নিজের মতো করে যত্ন করত। কলেজ শেষে ঘরমাক্ত শরীর নিয়ে বের হলেই দেখত ঠান্ডা পানির বোতল হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাইফ। প্রচন্ড অধিকার বোধ খাটিয়ে মেয়েটার ঘাম মুছিয়ে দেওয়া রোজকার নিয়ম ছিল। আর মেয়েটা বারণ করতে পারতো না, কিংবা করলেও শুনতো না। অতিক্ষীণ সময়ে নবপরিস্ফুটিত যুবতী মনটিতে প্রেমময় দোলা দিয়ে যায় সাইফ নামক তারা নাছরবান্দা ব্যক্তিটি। সাইফের এমন পিছু পিছু ঘোরা, তারও যত্ন নেওয়া, তার কাছে আসলে বাচ্চাদের মতো আবদার করা, তার বাবা আজ তাকে কি কি বলেছে, কেমন ব্যবহার করেছে, এগুলো আক্ষেপ নিয়ে বলা আশার খুব ভালো লাগতো। সাইফ প্রথম পুরুষ যে কিনা প্রেম নিয়ে হাজির হয় আশার জীবনে, যেটা ফিরিয়ে দেওয়ার সাধ্য আশার ছিল না। জড়িয়ে পড়ে প্রেম নামক এক ওষুধীন রোগে এবং 2 বছর বাবার আড়ালে চুটিয়ে প্রেম করে। সাইফ একজন সাহসী, চৌখস এবং তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ততার মানুষ হলেও বন্ধুত্বের কাছে ঠিক এর উল্টো চরিত্র প্রকাশ পেত। বন্ধুদের সঙ্গে সাইফ বোকাশোখা, ফাজিল, দুষ্ট, হাস্যরসাত্মক একজন মানুষ। এটাই স্বাভাবিক। পৃথিবীতে এই বন্ধুত্ব সম্পর্কটা যে বড়ই বিশেষ এবং অনন্য। সাইফের এই দ্বিচারিতার কারণে বহু সময় বহু কিছু এড়িয়ে যেত। তেমনি সাইফের দৃষ্টি থেকে এড়িয়ে গিয়েছিল কারো হিংসাত্মক লোভী দৃষ্টি। গতকাল সারা রাত এনাম এবং অলিউল্লাহ
সাইফের ফ্ল্যাটেই ছিল। এমন প্রায়ই থাকে তারা। তিনজনই সারা রাত বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করেছে, আবার কতক্ষণ দাবা খেলেছে, কিংবা আধ খাওয়া হার্ড ড্রিঙ্কসের ক্যানের বোতলগুলো ছুঁড়ে মেরেছে পাশের ফ্ল্যাটের বারান্দায়। আড্ডার মাঝেই এনাম জিজ্ঞেস করে সাইফ আশাকে নিয়ে কতটা সিরিয়াস, ভবিষ্যতের জন্য কিছু ভেবেছে কি। বাইরে হোক কিংবা বন্ধু মহল হোক না কেন, কোনো ক্ষেত্রেই সাইফ আশাকে নিয়ে চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও বন্ধুর প্রশ্ন উপেক্ষা করার ক্ষমতা তার মাঝে ছিল না। সে চিলমুড়েই হাসতে হাসতে জবাব দেয়, জেনারেল আশফাক আহমেদের কাছে প্রস্তাব পাঠাবে, রাজি হলে হবে, নয়তো তার সামনে থেকে তুলে নিয়ে যাব। বন্ধুর ফাজলামো কথার পরিপ্রেক্ষিতে হাসি রোল পড়ে যায় কামরাটিতে। তার ঠিক এক সপ্তাহের মাথায় আশফাক আহমেদ সাইফ ও আশার সম্পর্কের কথা জেনে যায় এবং আশার বিয়ে ঠিক করে ফেলে। তবে পাত্র বেশে নিজের প্রিয় বন্ধু ইফতিসাম এনামকে দেখে বুঝতে বাকি থাকে না সাইফ বন্ধুত্বের কাছেই ঠকে গেছে। আশফাক আহমেদ কিভাবে জানতে পারলো সেটাও পরিষ্কার হয়ে যায়। এনামের কাছে গিয়ে জবাবদিহিতা করলে এনাম মৃদু হেসে নীরবে চলে যায়। বন্ধুর থেকে পাওয়া সামান্য আঘাত সাইফকে অনেকটাই ক্ষতবিক্ষত করে। তবে সব বাধা উপড়ে সাইফ আশাকে নিজের করে নেয়। বিবাহের 2 বছরের মাথায় আশা অন্তঃসত্ত্বা হয়, সেটাও আশার নিজের ভুলের কারণেই। এই নিয়ে সাইফ আর আশফাক আহমেদের মধ্যে দ্বন্দ্বের শেষ ছিল না। আশার বয়স কম ছিল, উপরন্তু সে নরম ধরনের মেয়ে। সে কখনোই প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তার মেয়ের কিছু হলে সে সাইফকে ছেড়ে কথা বলবে না। গর্ভাবস্থার পুরো সময়টাই আশা তার কাছে থাকবে, এমন আরো বহু নিয়ম কানুন তৈরি করেন তিনি। সাইফ দাঁতে দাঁত চেপে শ্বশুরের সব উৎপাত মেনে নেয়। দিন শেষে সে বাবা হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দের। আশাও বেবি নিয়ে মানসিক ও শারীরিকভাবে দুটো দিক থেকে স্ট্রং ছিল। অতঃপর শিয়াশার জন্ম হয়। আশা একদম সুস্থ সবলভাবেই মেয়ের জন্ম দেয়। একটা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছিলই সাইফ। বিবাহের 7.5 বছর স্বপ্নের মতো কাটলো সাইফের কাছে। তবে সাইফ হয়তো ভুলেই বসেছিল, তার আনন্দের জীবন শুরু হওয়ার আগেই কেউ তার সুখের উপর কুনজর দিয়ে বসেছিল। শিয়াশা তখন কেবল মাত্র 5.5 বছর বয়সে। সাইফ ট্রাই7 নামক কেসটার সাথে জড়ায়। সে ব্যস্ত সময় পার করছিল তখন। সে ব্যস্ততায় খানিক ভাটা পড়লো আশা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়। আশা ওয়াজ প্রেগনেন্ট উইথ 2 ফিটাস। স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বার কথা শুনে সাইফ 1 সপ্তাহ পলাতক ছিল। এবার তার শ্বশুর তাকে পেলে রিমান্ডে দিয়ে ছাড়বে। আশফাক আহমেদ বেশ চিন্তিত হয় মেয়েকে নিয়ে। তারা ট্রাই7-এর সাথে যুক্ত হয়েছে 6 মাস প্রায়। ব্যস্ততা বেড়েছে জীবনের ঝুঁকি। এর মধ্যে শিয়াশা এবং আশার নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাদের দুজনের মধ্যেই একজন সবসময় তাদের সাথে থাকা প্রয়োজন। এর মধ্যে আশার অন্তঃসত্ত্বার খবর আশফাক আহমেদকে আরও সংকুচিত করে তুলেছে। সাইফ ফিরে আসে 8 দিনের মাথায়। বাড়িতে না গিয়ে সোজা সেনানিবাস যায়। ভয়াল দেহে কচ্ছপের গতিতে বন্ধুদের খুঁজতে খুঁজতে অফিসে ঢুকলেই সাথে সাথে একজন সৈন্য বলে ওঠে তাকে আশফাক আহমেদ নিজের অফিসে ডেকেছে। সাইফ দাঁত খিচে দাঁড়িয়ে যায়। একটা জুনিয়র সেনা কর্মকর্তা বলেছিল আজ আশফাক আহমেদ অফিস আসেনি, তাই সে এসেছিল। কিন্তু বিধিমা, ভাগ্য তার সহায়নি। লম্বা শ্বাস নিয়ে সে এগিয়ে যায়। যেতেই দেখা মেলে অলিউল্লাহ সহ তার বাকি 2 বন্ধুর বেরঙা মুখ। সাইফকে দেখতেই অলিউল্লাহ ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে তার দিকে। কলার চেপে চিবিয়ে চিবিয়ে Sorry, বলে, তুই কিসের কথা বলছিস সেই থেকে? শালা বাপ হবি তুই, বেতন আমাদের কাটবে কেন? সাইফ কপাল কুঁচকে নির্লিপ্ত চিত্তে কলা ছাড়িয়ে নেয়। ভাব নিয়ে বলে, বন্ধুরা বন্ধুরা স- বন্ধুরা বন্ধুর সকল সুখে দুঃখে পাশে থাকে। আগামী 2 মাস আমার বেতনও থাকবে না, তোদেরও থাকবে না। এটা তো আসল বন্ধুত্ব, এনজয় কর। অলিউল্লাহ আরও তেতে ওঠে সাইফের কথায়। সাইফ কোথায় আছে জানতে চেয়েছিল আশফাক আহমেদ। তারা জবাব দিতে না পারায় তাদের 2 মাসের বেতন কেটে দেয়। সে ভাবছে তারা মিথ্যা কথা বলেছে। ওয়ালিউল্লাহ 2-1টা ঘা বসিয়ে দেবে তার আগেই বাচ্চা বাচ্চা কণ্ঠে কেউ পাপা বলে চেঁচিয়ে উঠল। অলিউল্লাহ থেমে যায়। সাইফের মুখশ্রী চকচক করে উঠল মেয়ের কণ্ঠে। মেয়ে এখানে? এর মানে তার শাস্তি অর্ধেক মওকুফ। সে চমৎকার হেসে ঘাড় কাত করে শ্বশুরের কামরার দরজা আঁকড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটার দিকে তাকায়। পরনে তার ভেজিটেবল প্রিন্টেড রামপার, বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সাইফের ভেতরে অনুশোচনা রাগ হয়। এই বাপ মেয়ের কারণে সে তার মেয়ে থেকে 7 দিন দূরে ছিল। সে কি বলেছে নাকি বেবি নাও? মেয়ে প্রত্যেকবার এমন ভুল করবে আর বাপ বন্দুক তাক করবে তার কপালে? অসহ্য। আলগোছে ছুটে যায় মেয়ের কাছে, হাঁটু গেড়ে বসে অজস্র চুমুতে ভরিয়ে তুলে ছোট্ট মুখটিতে আদুরি গলায় বলে, পাপা সরি প্রিন্সেস, তোমার নানু ভাই আমাকে খুব বকে, তাই আমি লুকিয়েছিলাম।
এই দেখবে এখনও বকবে আমায়, ঠিক তোমার টিচাররা তোমায় যেভাবে বকে না তেমন। সে এসে পিটপিট করে তাকায় বাবার দিকে। বাবাকে নানু ভাই বকে টিচার্সদের মতো, তাহলে তো পেটায়ও। অনিত বিলম্বে ছোট্ট মুখটিতে রাগ দেখা গেল। থমথমে মুখে বাবার হাতটা ধরে ভেতরে নিয়ে যায়। আশফাক আহমেদ খেয়ে ফেলা দৃষ্টি তাক করে সাইফের দিকে। সাইফ কাচুমাচু করে মেয়ের দিকে তাকায়, ইশারায় বলে, দেখেছো তোমার নানু ভাই আমায় কিভাবে ভয় দেখাচ্ছে? সে আসা গম্ভীর মুখে নানু ভাইকে ধমকে উঠল। নানু ভাই, চুপ চুপ। আমার পাপাকে বকছো কেন তুমি? তুমি পচা। তোমায় আমি একটুও ভালোবাসি না। আশফাক আহমেদের রাগী মুখটা চুপসে যায় নাতনির কথায়। নাতনির সামনে ক্রমশই সে রাগ দেখাতে পারবে না, তাহলে নাতনিকে তাকে ছেড়ে কথা বলবে না। সে খানিক চাপা কণ্ঠে বলে, আমার মেয়েকে প্রপার টাইম কেয়ার এবং নিরাপত্তা না দিতে পারলে তোমায় আমি দেখে নেব বলে রাখলাম। নানু ভাই। সিয়াসা আবার গম্ভীর গলায় সাবধানী বার্তা ছুড়ে নানু ভাইয়ের উদ্দেশ্যে। আশফাক আহমেদ চুপ হয়ে যায়। সিয়াসা চটপট বাবার গালে চুমু দিয়ে প্রগাঢ় হেসে বলে, নানু ভাইকে বকে দিয়েছি পাপা, আর তোমায় ভয় দেখাবে না, বকবে না আর। সাইফ মৃদু হেসে মেয়ের নাক টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ প্রিন্সেস। আশফাক আহমেদ আর চোখে বাবা মেয়ের আহ্লাদ দেখে গমগমে স্বরে বলে, গিন্নিকে নিয়ে বাড়িতে যাও, আশা চিন্তা করছে। সাইফ প্রফুল্ল হেসে বলে, যাচ্ছি, ধন্যবাদ আব্বু। আশফাক আহমেদ তেতে উঠল। তোমায় বারণ করেছি না, অফিসে আব্বু বলবে না, স্যার বলবে। সব সময় তাড়াম, হ্যাঁ? যেটা বারণ করবো সেটা আরো বেশি বেশি করে করবে। সাইফ মুখ ছোট করে নেয়, দুঃখী দুঃখী কণ্ঠে বলে, ঠিক আছে আব্বু, আর কখনো আমি অফিসে আপনাকে আব্বু বলে ডাকবো না। এখন আসি আব্বু, নিজের খেয়াল রাখবেন আব্বু। সাইফ মিটি হেসে বলে। আশফাক আহমেদ তীব্র রোষানলে তেড়ে গেল তার দিকে। সহসা সিয়াসা নানু ভাইকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়। 7-8 আঙ্গুল তুলে থমথমে মুখে বলে, তোমায় বারণ করেছি না আমার পাপাকে বকবে না। আশফাক আহমেদ দাঁতে দাঁত চেপে রাগ গিলে নেয়। আব্বু বলবে না বলেও 4 বার আব্বু বলেছ, বেয়াদব ছেলে কোথাকার। ট্রাই 7 কেসটি নিয়ে কাজ করছে সাইফ প্রায় 6 মাস হয়ে আসে। আগামী মাসের প্রথম সপ্তাহে কেসের চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে সময় গড়াতে কেসটা ভারী পড়তে লাগলো তাদের উপর। কেস জড়িত সকল কর্মকর্তাদের এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছিল। কাউকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তো কেউ সত্যের পথ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, আবার কাউকে ক্ষমতার দ্বারা সরিয়ে দেওয়া হচ্ছে। মেজর আমিন গাজী সহ 4 সুনামধন্য কর্মকর্তাকে খুন করা হয়। আশফাক আহমেদের রাষ্ট্রীয়ভাবে স্থানান্তরিত করা হয় বান্দরবান সেনানিবাসে। বিপরীত পক্ষ এতটাই ক্ষমতাধর, তখন আসা গর্ভাবস্থায় 5 মাসে পদার্পণ করেছে কেবল। সাইফ এতটাই ব্যস্ত থাকে যে কোনো দিন রাতে বাড়িতেও আসতে পারে না। তেমনি আশফাক আহমেদও। পরিবারের সুরক্ষা তখন খুবই শোচনীয়, তবে পিছু হটার কোনো উপায় ছিল না। আর না সাইফ পিছু হটবে। আশফাক আহমেদ তখন বেশ বুঝতে পারে তারা ভুল জায়গায় হাত বসিয়েছে। সে সাইফকে বহুবার বলে যে এই পর্যন্ত যা এগিয়েছ আর না, ফিরে আসি। কিন্তু সাইফ মহাতারা, সে পিছু হটবে না। রক্ষক যখন ভক্ষক হয়, তার থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না। সাবেক সেনাপ্রধান জেনারেল ইফতিসাম গাদ্দাফি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুনামধন্য কর্মকর্তা ছিল। সাবেক সেনাপ্রধান জেনারেল ইফতিসাম গাদ্দাফি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুনামধন্য ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন। তবে এর বাহিরেও যে তার একটা পরিচয় রয়েছে, যেটা সাইফকে স্তব্ধ করে দেয়। চূড়ান্ত শুনানির 2 সপ্তাহ আগে সাইফ বনানীতে এক মন্ত্রীর ফার্ম হাউসে অভিযান চালায়। এই ডার্ক সাইডের সকল লিড কমান্ডারদের গোপন মিটিং ছিল এখানে। সে খানিক অবাক হয়ে যায় জেনারেল ইফতিসাম গাদ্দাফিকে সেই মিটিংয়ে দেখে। তার চেয়েও বেশি অবাক হয় যখন জানতে পারে সে এই সকল কিছুর লিডার। সাইফ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিল না। এতদিন যাকে সে শ্রদ্ধা করে আসতো, যার পথ অনুসরণ করে নিজের ক্যারিয়ার করেছে, সেই দেশটার শান্তি হরণ করছে। নিজেদের উপর সাইফের ঘৃণা হতে লাগলো। যে ক্ষমতা দেওয়া হয়েছে সাধারণ মানুষ দেশের রক্ষার্থে, সেই ক্ষমতা তাদেরই বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। মুহূর্তের মধ্যেই সাইফ নিজের আবেগ অনুভূতি সামলে নিজেকে ইস্পাতে পরিণত করে এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়। সে ভেবেছিল গোড়া যদি উপরে দেয়া হয় তবে সেটা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই নিয়ম এবং উপর মহলের আদেশের বিরুদ্ধে গিয়ে সেদিন অতর্কিত হামলা চালায় সে ফার্ম হাউসে। তার আদেশে সেনাবাহিনীর একটা গ্রুপ ব্রাশ ফায়ার করে, যে হামলায় জেনারেল ইফতিসাম গাদ্দাফি সহ উপস্থিত সকলেই নিহত হয়। সেদিন এই চরম বিদঘুটে সত্যের সকল প্রমাণ জড়ো করে সাইফ ঘরে ফিরে আসে। শুনানির 2 সপ্তাহ আগে সাইফ কোর্টে সাবমিট করার জন্য সকল প্রমাণ কালেক্ট করে ফেলে। কোর্টের কাছে জবাবদিহিতা করতে তারা প্রস্তুত করে নিজেদের। বিজয়ের উল্লাস বয়ে যায় সেনানিবাস সহ ট্রাই 7 নিয়ে কাজ করা প্রত্যেকটা সোলজারের পরিবারের মধ্যেও। এখন আর কোনো বিপদ নেই, গোড়া থেকেই তো সব শেষ করে দিয়েছে সাইফ। তবে সব সময় আমরা যেমনটা আশা করি তেমনটা হয় না। সাইফকে ভুল প্রমাণিত করে কোর্টের শুনানির 1 সপ্তাহ আগে থেকেই পরিস্থিতি কেমন উল্টো যেতে লাগলো।
আনন্দ উল্লাসে শোকে পরিণত হতে থাকে। হঠাৎ করেই সাইফের মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বান্দরবান সেনানিবাসে থাকা অবস্থায় আশফাক আহমেদের উপর হামলা হয়। ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়, শুধু ডান হাত আর পায়ে ফ্র্যাকচার হয়। সে পুরোপুরি অচল হয়ে পড়ে সেখানেই। সাইফ কোন দিকে যাবে ভেবে ওঠার আগে অলিউল্লাহর ছোট বোন নিখোঁজ, এবং পরের দিন অলিউল্লাহর ছোট বোনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। সব মিলিয়ে সাইফ বিধ্বস্ত, এলোমেলো হয়ে ছুটছিল দিক বেদিক উদ্ভ্রান্তের ন্যায়। জেনারেল ইফতিসাম গাদ্দাফিকে তো মেরে ফেলা হয়েছে, তবে এখন আবার কারা করছে এগুলো? সে খোঁজে সেনাবাহিনীর ফের তৎপর হয়, তবে সময় তাদের সঙ্গ দেয় না। সাইফ নিজ কর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারের দিকে নজর দিতে ভুলেই যায়। দেখতে দেখতে কোর্টে শুনানির দিন এসে যায়। সাইফ ধীর চিত্তে নিজ জায়গায় স্থির থাকে। শিয়াশাকে 5 বছর বয়সে প্রি স্কুলে ভর্তি করানো হয়। গতকাল তার পরীক্ষা শুরু হয়েছে। আশার শরীর আগের তুলনায় অনেকটাই ভারী হয়েছে। টুইন বেবি ক্যারি করা, উপরন্ত আশা সংবেদনশীল, নরম, উঠতে বসতে চলাফেরা করতে তার খুব কষ্ট হয়। তাই গার্ড এবং একজন ন্যানি তাকে রোজ স্কুলে নিয়ে যায়। পরীক্ষার সুবাদে স্কুলের সকল বাচ্চাদের মা বাবা তাদের সন্তানদের স্কুলে নিয়ে আসে, কিন্তু শিয়াশার সাথে কেউ যায় না। এটা নিয়ে শিয়াশার প্রচুর মন খারাপ হয়। তার বাবা মা কেন যায় না তার সাথে? গতকাল বাসায় এসে এটা নিয়ে প্রচুর কান্নাকাটি করেছে শিয়াশা। মাকে রাগান্বিত গলায় বলে, তুমি একটা পচা মোটু। আমি তোমায় ভালোবাসি না, সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকো। আর সবার মায়েরা তো এইভাবে বসে থাকে না, তারা সবাই তাদের ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়, তুমি কেন যাও না আমায় নিয়ে? আশা ছলছল নয়নে মেয়ের অভিযোগ শোনে। মনে মনে প্রচুর অসহায়ত্ব বোধ করে। মেয়েকে কিভাবে বোঝাবে তার শারীরিক অবস্থার কথা? এদিকে মেয়ের কথার তার মন খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে সে যত কষ্টই হোক না কেন শিয়াশাকে নিয়ে নিজে স্কুলে যাবে। পরদিন সকালবেলা শিয়াশার খুশির অন্ত নেই। মা তার সাথে স্কুলে যাবে এখন থেকে। কিছুক্ষণ পরপর এসে মাকে জড়িয়ে ধরে চুমু খাবে আর কৌতূহলী গলায় জিজ্ঞেস করবে, তোমার পেটু এত বড় কেন? আশা হাসি মুখেই বলে, এখানে 2টো পুতুল রয়েছে, তাই। শিয়াশা ফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের দিকে। সেদিন আশা কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে পড়ে মেয়েকে নিয়ে। সাইফকেও বলেনি যে সে আজ বের হচ্ছে। আশা সে বের হওয়াই তার কাল হয়ে দাঁড়ায়। শিয়াশার পরীক্ষা শেষ হতেই তারা ভিড় ঠেলে বের হচ্ছিল, কিন্তু গাড়ি পর্যন্ত আর যেতে পারেনি। সবাই বের হয়ে গেলেও যখন তারা কেউ না আসে, তখন ড্রাইভার সব জায়গায় খুঁজতে থাকে। না পেয়ে শেষে সাইফকে জানে। সাইফ আশ্চর্য হয়ে গেল আশা বাড়ি থেকে বের হয়েছে শুনে। তার মনে ভয় জেগে বসে। সে বুঝতে পারে এসব প্রি প্ল্যান। সে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় শিয়াশার স্কুলে। সব ফোর্স লাগিয়ে দেয় স্ত্রী সন্তানের খোঁজে। ঢাকার এমন কোনো জায়গা বাদ নেই যেখানে সে খোঁজেনি। দেখতে দেখতে 12 ঘন্টা পার হয়ে গেলেও সাইফ তাদের কোনো খোঁজ পায়নি। তখনই অলিউল্লাহর ফোনে একটা মেসেজ আসে। আশা শিয়াশাকে খুঁজে পেতে হলে যেন সে বোনের হত্যার বিচার দাবিতে করা মামলা উঠিয়ে নেয়। সাইফ প্রতিবাদ করে ওঠে সেখানেও। কোনোভাবেই অলিউল্লাহকে মামলা উঠিয়ে নিতে দিবে না, কিন্তু অলিউল্লাহ সাইফের কথা শোনে না। ম্লান কণ্ঠে বলে, একজন মৃত মানুষের জন্য আমি 2টো জীবন্ত প্রাণ বলি দিতে পারি না। সাইফ বলার মতো কিছু পেল না। অলিউল্লাহর বিনা শব্দ ব্যয়ে মামলা উঠিয়ে নেয়। সাথে সাথেই সাইফের ফোনে একটা ভিডিও আসে, সাথে একটা অ্যাড্রেস। ভিডিওতে ছোট্ট শিয়াশা মায়ের গলা জড়িয়ে কাঁদছে, আর এক যুবক তাকে জোর করে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে। সাইফ শিউরে ওঠে মেয়ের গালে গলায় আঙুলের লালচে ছাপ। আশার বিবর্ণ মুখ দেখে বোঝাচ্ছে মেয়েটা ওই শরীরে আর পারছে না। 1 ঘন্টার মাঝে সাইফ অলিউল্লাহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়, বান্দরবান সদর থেকে দূরবর্তী এক জনমানব শূন্য এলাকায়। বিশাল আকার এক দালানে ঢুকতেই তাদের সামনে বাঁধে সাইফের শ্বশুর। অসুস্থ অচেতন আশফাক আহমেদের দেয়ালের সাথে বেঁধে রেখেছে। আশফাক আহমেদের পা ভাঙা, সে দাঁড়াতে পারছে না। সে তড়িৎ গতিতে তার বাঁধন খুলতে গেলে লাঠির আঘাতে ছিটকে পড়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। অমনি ভেসে আসে শিয়াশার কান্নারত কণ্ঠ। সাইফ বুঝে উঠতে পারে না কি করবে। ক্রুদ্ধ পায়ে আরেকটু ভেতরে এগিয়ে যায়। সেখানে গিয়ে আচমকা আরেক দফা চমকে উঠল এনামের কোলে শিয়াশাকে দেখে। শিয়াশা কাঁদছে আর এনাম তাকে জোর করে আদর করার চেষ্টা করছে। জোর জবরদস্তি করতে করতেই শিয়াশা এনামের থুতনি কামড়ে দেয়। এনাম ব্যথায় চেঁচিয়ে উঠে ছোট্ট মেয়েটার গালে চর বসিয়ে দেয়। পরপর এমন তীব্র আঘাত ছোট্ট মেয়েটা সহ্য করতে পারে না, অচেতন হয়ে পড়ে। সাইফ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, হাতের গান দিয়ে সজোরে আঘাত করে এনামের মাথায়। এনাম হো হো করে হেসে ওঠে। সাইফ অলিউল্লাহর কাছে ভয়ঙ্কর ঠেকল সে হাসি। সাইফ অসহায়ত্ব বোধ করে। সে ভালো করেই জানে এনাম বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে, কিন্তু কিভাবে? প্রশ্নটি মনে আসতেই পরিবারের সকলের মুখটাই ভেসে উঠল বিস্ফোত উদর সামলে কোমর আঁকড়ে ধরে হাঁটতে থাকা এক আদুরি নারীর অভয়। সাইফ নরম হয়ে এনামের নিকট এগিয়ে যায়।
নরম কণ্ঠে শুধায়। ঠিক আছে আব্বু, আর কখনো আমি অফিসে আপনাকে আব্বু বলে ডাকবো না। এখন আসি আব্বু, নিজের খেয়াল রাখবেন আব্বু। এসব কেন করছিস? এসব কেন করছিস? তোদের ক্ষমতা দেওয়া হয়েছে দেশের মানুষের রক্ষার্থে, আর তোরা এক একটা জালিম। কিভাবে পারলি নিজের বন্ধুর ছোট বোনটাকে নরপশুর মতো ছিঁড়ে খেতে? তুই কি ভুলে গিয়েছিলি আমাদের বন্ধুত্ব? কত আনন্দ ফাজলামো করতাম, কত সুন্দর দিন কাটিয়েছি আমরা। এসব কিছুই কি তোর এসব কিছুই কি কোনো মূল্য নেই তোর কাছে? মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত মুছতে মুছতে এনাম তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে। আরে আমি কেন অলির বোনকে খেতে যাব? আমি খাইনি তো, খেয়েছে নিজাম। আমার টেস্ট এতটা খারাপ না, আমি বারবার গিয়ে আটকাই সেই তোর পছন্দেই। আর যেটা আমি চাই সেটা নিয়েই ছাড়ি, হোক দেরিতে। আশা আশা কোথায় এনাম? সাইফ থমথমে মুখে শুধায়। আছে আছে আছে, আশা ওকে স্পেশালি আলাদা রাখা হয়েছে। এখানে দেখছিস না কুকুরের অভাব নেই, সব কটা পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছিল ওকে। আমার ভালো লাগছিল না, মানতে হবে ভাই তোর পছন্দ আছে। গর্ভবতী হয়ে রূপের কমতি নেই, এত বড় একটা মেয়ে রয়েছে তবুও সৌন্দর্যের তাপে আমরা টিকতে পারছি না। একবার তুই আমাদের মাঝে এসে গিয়েছিলি, এবার আর তোকে আসতে দেব না। তোকে সামনে রেখে ওকে আমার করব, এটাই তোর শাস্তি। এনাম ফিচেল হেসে বলে। পরপরই উৎকণ্ঠিত হয়ে নিজের ভাইদের উদ্দেশ্যে বলে। তোর মন খারাপ করছিস কেন? তোদের নিরাশ করব না আমি, তোরা ভাগ পাবি, সবুর কর। ইবতিসাম গাদ্দাফির 3 সন্তান, এনাম, নাফিজ, নিজাম। এর মধ্যে এনামের মায়ের খোঁজ পাওয়া গেলেও নাফিজ এবং নিজামের মায়ের খোঁজ নেই। সাইফের দেহ শীতল হয়ে আসে অজানা ভয়ে। তার বউটা যে অসুস্থ, সে ধীর পায়ে এগিয়ে যায় অচেতন মেয়ের কাছে, কিন্তু ছুঁতে দেয় না। ফের মাথায় সজোরে আঘাত করা হয় তাকে। ইতিমধ্যে অলিউল্লাহকেও বেঁধে ফেলেছে। এনাম শান্ত দৃষ্টি নিক্ষেপ করে অলিউল্লাহ এবং সাইফের দিকে। অলিউল্লাহ উদ্বিগ্ন কণ্ঠে উঠে বলে। তুই যা করতে বলেছিস আমরা তা করতে রাজি, ওদের ছেড়ে দে প্লিজ, আশা অসুস্থ। সাইফ চেঁচিয়ে উঠে। ওলি না প্লিজ। অলিউল্লাহ পাল্টা চেঁচিয়ে ওঠে। তুই থাম। সাইফ অলিউল্লাহকে এনাম কথা দিয়েছিল, তারা যদি কেস উঠিয়ে নেয় এবং সব প্রমাণ তার কাছে জমা দিয়ে দেয় তবে সে সকলকে ছেড়ে দিবে। অলিউল্লাহ নিঃশব্দে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু সাইফ মানতে নারাজ। সে সোলজার্সদের সকল আপডেট জানিয়ে এসেছিল, তার ঠিক সময় মতো এসে পড়বে। কিন্তু সাইফের জেদ বেশিক্ষণ টিকলো না। এনাম হাসতে হাসতে সাইফকে একটা ভিডিও দেখায়, যেখানে অফিসের সকল সোলজাররা পার্টি করছে। যাদের সে তৈরি থাকতে বলেছিল তারাও, তার মানে তারা সকলে এনামের লোক। নিরুপায় সাইফ শেষ পর্যন্ত রাজি হয় এনামের সকল কথা মানতে। সে ফোনের মাধ্যমে কোর্টে জানায় সে এই কেস ক্লোজ করছে এবং সকল প্রমাণ ও এনামের হাতে তুলে দেয়। অধীর আগ্রহে অপেক্ষারত ছিল কখন আশাকে নিয়ে আসবে এবং সে সকলকে নিয়ে বাড়ি ফিরবে। তবে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে হিংস্র ধারণ করে। মানুষের পরিবর্তিত রূপ যে মানুষের পরিবর্তিত রূপ যে কতটা ভয়ঙ্কর হয়, তেমনি ভয়ঙ্কর ছিল এনামের সেই রূপ। কাউকে ছাড়ে না, বরং সাইফকেও আটক করে, লোহার শিকলে আবদ্ধ করে তাকে এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দৃশ্য দেখতে বাধ্য করে। তার সামনেই তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন শুরু করে। আশার উপর 3 দফা নির্যাতন করা হয়। প্রথমবার এনাম, দ্বিতীয়বার নাফিস, তৃতীয়বার নিজাম। মেয়েটি বারংবার সাইফের দিকে তাকাচ্ছিল, অনুনয় করছিল তাকে বাঁচাতে না পারলে মেরে ফেলুক, তবু এই লাঞ্ছিত মৃত্যু থেকে রক্ষা করুক। স্ত্রীর আর্তনাদ ভরা দৃষ্টি বুঝতে সাইফের সময় লাগে না। সে নিরুপায় হয়ে এনামের পায়ে গড়িয়ে পড়েছিল। সে যা চেয়েছে তা তো করেছে, তবুও কেন এমন করছে? এনাম তখন নীরবে বাবার ছবিটার দিকে আঙ্গুল তাক করে বলে। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারলে আমি কেমন ছেলে হলাম বল? আজ আমি গর্বিত ছেলে হিসাবে আমার বাবার খুনিকে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছি। তোকে আমার শুরু থেকে সহ্য হতো না সাইব। তুই সবসময় সব কিছুতেই কেন এগিয়ে থাকবি? আমার আগে তোর চোখে আশা পড়লো, বিয়ে করতে চাইলাম, তাও তুই কেড়ে নিলি। তোর জন্য এই শাস্তিটাও আমার কম মনে হচ্ছে সাইব। অর্ধমৃত আশা তখন নিজেই নিজের মুক্তির পথ খুঁজতে থাকে। অধরে পড়ে থাকা বস্ত্রগুলোর মাঝে একটা অস্ত্র চোখে অধরে পড়ে থাকা অস্ত্রগুলোর মাঝে একটা অস্ত্র চোখে পড়তেই তার মুখে হাসি ফুটে ওঠে। নিজামের প্যান্টের পকেট থেকে পড়ে যাওয়া অস্ত্রই কাজে লাগায় আশা নিজেকে মুক্তি দিতে। সেভাবেই সমাপ্ত হয় সাইফের ক্যারিয়ার। সাইফকে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি এনাম।
সব পথ বন্ধ করে দিয়েছিল। রেকর্ডিং করে রেখেছিল আশার বিভৎস সেই দুর্বিষহ মুহূর্তগুলো। মেয়েকে জীবন্ত ফিরিয়ে আনতেই সব জায়গা থেকে সাইফকে নিজের সকল বিভ্রান্তি বদলে দিতে হয়। আশার মৃত্যুকে অ্যাক্সিডেন্ট হিসেবে ঘোষণা করে সাইফের মুখ থেকে। কনফারেন্সের মাধ্যমে সাইফকে স্বীকার করতে বাধ্য করে তার ব্যর্থতা, কাপুরুষতা। বীর সোলজারটিকে কাপুরুষের বেশে বাঁচতে হয় বাধ্য করে। টুং করে আওয়াজে পিনপত নীরবতায় আচ্ছন্ন পরিবেশে নীরবতা ভাঙে। কারো ফোনে মেসেজ এসেছে হয়তো। মেজর অলিউল্লাহ উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে, ফের পানির বোতল থেকে পানি পান করে। গলা শুকিয়ে গেছে এতক্ষণ যাবৎ কথা বলা। একে একে আচ্ছন্নতা ভঙ্গ করে দর্পণ সহ সকলেই পানির বোতল হাতে নেয়। সকলেই নিশ্চুপ, নিশা, অতিরিক্ত চমকপ্রদ এই তথ্য যেন তাদের নির্বাক করে দিয়েছে। মেজর অলিউল্লাহ তপ্ত শ্বাস ফেলে দর্পণের উদ্দেশ্যে বলল, আপনি একদিন বলেছিলেন আমি সবটা জেনেও কিভাবে চুপ করে আছি। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়, নাকি এর থেকেও বিটঘুটে অতীতের প্রয়োজন এমন কাপুরুষের জীবনযাপন গ্রহণ করার জন্য? আশা করি আজকের পর থেকে সিয়াসা চৌধুরী স্ট্রিট থেকে চৌধুরীর থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। সাইফ চৌধুরীর কাছে সম্বল বলতে ওইটুকু ছাড়া আর কিছুই নেই, আর ওইটুকু নিয়ে কোনো শঙ্কা সাইফ সহ্য করতে পারবে না। দর্পণ জবাব দেয় না, কেউ কোনো প্রতিউত্তরই করে না। সুবেদার জেনারেল এনামের নাম শুনেছে থেকেই থম মেরে আছে। এই নমনীয় হাস্যোজ্জ্বল সত্তার আড়ালে এত ক্রূরতা বিদ্যমান। আলেমের ঘরে উৎপন্ন এক জালেম। দেয়ালে কৃত্রিম চাঁদ, তারা জলজল করছে। বিছানার এক কিনারায় গুটিয়ে শুয়ে আছে আদুরে মেয়েটি। সাইফ ধীর গতিতে এগিয়ে যায় মেয়ের কাছে, হাঁটু গেড়ে ঠিক মেয়ের সামনে বসে। চুলগুলো চিকচিক করছে তেলের কারণে। সাইফের চোখ ছলছল করে উঠল। আগে চুপি চুপি রাতে ঘুমানোর পর তেল দিয়ে দিত হতো, কিন্তু এখন আর তার প্রয়োজন হয় না। সাইফ অশ্রুসিক্ত নয়নে মেয়ের হাতটা আঁকড়ে ধরে, আরেক হাতে মুখের উপর পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে দেয়। ফিস ফিস করে বলে, পাপা, তোমার খুশি ছিনিয়ে নেওয়ার কথা চিন্তাও করতে পারি না প্রিন্সেস, কিন্তু আমি নিরুপায়। পাপাকে ক্ষমা করে দিও। বেটা খচ্চর, তোকে কেন আমি এমন করতে যাব? আমার জীবনে এমন খারাপ মুহূর্ত আসার আগে আমি তো দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করব। কাঠখোট্টা মানুষ কোথাকার, কাঠকে গিয়ে চুমু খা যা। কোনো মেয়ে ওই সিগারেট পোড়া কালো ঠোঁটে কখনোই এমন করবে না। অদরকারি একটা জিনিস কেটে পানিতে ভাসিয়ে দে যা। রাতে শুনছান নীরবতা ভেঙে লিভিং রুম জুড়ে ঝনঝনিয়ে উঠল রিনরিনে নারীর কণ্ঠ। সরব চোখ তুলে তাকায় দর্পণ। নিগুড় দৃষ্টিতে একবার দেখে নেয় মেয়েটার চঞ্চল অঙ্গভঙ্গি। পুনরায় কফিতে চুমুক দিতে দিতে মনোযোগ হয় নিজ কাজে। পুরো রান্নাঘর এলোমেলো করে ফেলেছে। ঘড়ির কাঁটায় রাত 1টা পার হয়েছে বহুক্ষণ। ঘরে কোনো খাবার নেই। ফ্রোজেন পরোটা, নাগেটস, কাবাব সব শেষ। এখন খাবে কি? খুঁজতে খুঁজতে একটা কৌটা পেল। সেটা খুলতে বক্স বের হয়। চকোসের বক্স এটা। সিয়াসা বাচ্চাদের মতো দুধে চকোস ভিজিয়ে খায়, তার জন্য কিনেছিল। কৌটাটির ভেতরে আরো খাবার রয়েছে, সব বাজে খাবার। প্রিঙ্গেলস, শনপাপড়ি, পিনাট বার, মার্শমেলো চকলেটস। সে আতিপাতি না করে এটা ওটা নিয়ে লিভিং রুমের সোফায় বসে পড়ে। রাতটুকু এগুলো খেয়ে কাটিয়ে দেবে। সকাল 10টার কোর্টে উপস্থিত হতে হবে। এখন বাড়তি ঝামেলা করার ইচ্ছে মোটেও নেই। চকোস দুধে ভিজিয়ে খেতে শুরু করে। খারাপ না, বরং বেশ সুস্বাদু। সে আমোদে পেট পুরে খেলো। সম্মুখে বিশালাকার মনিটরে তখনও নারীটি নানা অঙ্গভঙ্গি করে কথা বলছে, আর কাঠখোট্টা মেজরটি বাচ্চাদের মতো চকস খেতে খেতে সে অঙ্গভঙ্গি মনোযোগ সহকারে দেখছে। কথা মতো সকাল 10টায় সাইফ, আশফাক আহমেদ, মেজর অলিউল্লাহ, সেনাপ্রধান জেনারেল এনাম সহ ট্রাই-7-এ জড়িত সকল কর্মকর্তারা উপস্থিত হয় কোর্টে। প্রত্যেকের বিবৃতি দর্পণকে সুস্পষ্টভাবে ভুল প্রমাণিত করে। কোর্ট দর্পণকে আরও একবার প্রশ্ন করে সে কি চাইছে। দর্পণ নির্বিকার জানায় কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটাই তার সিদ্ধান্ত, তার অন্য কোনো মতামত নেই। আরও একবার ট্রাই-7 নামক কেসটিকে অসমাপ্ত ঘোষণা করে ক্লোজ করা হয়। আরও একবার সততা হেরে যায় অন্যায়ের কাছে। জেনারেল এনাম দর্পণকে সহানুভূতি প্রকাশ করে, সাহস দেয়। একটাতে অসফল হয়েছে তো কি হয়েছে, আরও 5টাতে সফল হবে। দর্পণ হাসি মুখে শুকরিয়া জানিয়েছে।